আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই বেশ ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি ৬ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়টি আলোচনা করব। তো আপনাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা ও ভগ্নাংশ। তো এই বাস্তব সংখ্যা ও ভগ্নাংশ থেকে অনুশীলনী ১.১ এর জন্য আমাদেরকে টোটাল এই ৭ টা কনসেপ্ট ক্লিয়ার ভাবে বুঝতে হবে। তো প্রথম কনসেপ্টটা হচ্ছে সংখ্যা প্রতীক, তারপর স্বাভাবিক সংখ্যা, সার্থক অঙ্ক, অঙ্কপাতন, দেশীয় সংখ্যা গঠনের রীতি, আন্তর্জাতিক সংখ্যা গঠনের রীতি এবং ক্ষমা বসানো। টোটাল এই ৭ টা কনসেপ্ট যদি আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারেন, তাহলে অনুশীলনী ১.১ এর যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক খুব সহজে আপনি সমাধান করতে পারবেন এবং ওই অঙ্কগুলো বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলুন এক এক করে আলোচনা করা যাক। সর্বপ্রথমে আছে সংখ্যা প্রতীক। সর্বপ্রথমে আছে কি? সংখ্যা প্রতীক। আমাদেরকে সংখ্যা প্রতীক সম্পর্কে জানতে হবে। তো আমরা যারা ছোটবেলায় পড়াশোনা করেছি, ছোটবেলা পড়াশোনা না করে তো আর ক্লাস 6 এ উঠে যাই নাই, তাই না? তো ছোটবেলায় যখন আমরা পড়াশোনা করেছিলাম, ক্লাস 3 তে সম্ভবত ক্লাস 3 তে এই সংখ্যা প্রতীক সম্পর্কে আলোচনা করা হয়। তো আমরা তখন শিখেছিলাম সংখ্যা প্রতীক টোটাল ১০ টি। সংখ্যা প্রতীক টোটাল কয়টি? ১০ টি। আমরা অনেক আগে শিখছিলাম। তো এখন ভালোভাবে বোঝার চেষ্টা করি যে সংখ্যা প্রতীক জিনিসটা কি? সংখ্যা প্রতীক জিনিসটা কি? তো আমরা বাংলা বানান শেখার জন্য, বাংলা পড়াশোনা করার জন্য, বানান শেখার জন্য আমরা বাংলা বর্ণমালা শিখি না? বাংলা বর্ণমালা শিখি তো? তো বাংলা বর্ণমালা কয়টা আছে? টোটাল আছে ৫০ টা। এর মধ্যে ১১ টা স্বরবর্ণ আর বাকি ৩৯ টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো আমরা বাংলা শেখার জন্য, বাংলা পড়াশোনা করার জন্য তো আমাদেরকে এই টোটাল ৫০ টা বর্ণ শিখতে হয়। তেমনিভাবে আমরা যখন গণিত শিখবো, ওই গণিত শিখার জন্য আমাদেরকে এই টোটাল ১০ টা সংখ্যা প্রতীক চিনতে হবে। টোটাল ১০ টা অঙ্ক চিনতে হবে। এই টোটাল ১০ টা অঙ্ককে একসাথে বলা হয় কি? সংখ্যা প্রতীক। ১০ টা অঙ্ককে একসাথে বলা হয় সংখ্যা প্রতীক। যেমনিভাবে বাংলা ৫০ টা অক্ষরকে একসাথে বলা হয় বর্ণমালা। ৫০ টা অক্ষরকে একসাথে বলা হয় বর্ণমালা। তেমনিভাবে এখানে ১০ টা অঙ্ককে ১০ টা ডিজিটকে একসাথে বলা হয় সংখ্যা প্রতীক। তো আমি একটু লিখি সংখ্যা প্রতীক কি, কি? সংখ্যা প্রতীক হচ্ছে ০ থেকে শুরু করে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই টোটাল ১০ টা হচ্ছে আমাদের সংখ্যা প্রতীক। এই টোটাল ১০ টা আমাদের কি? সংখ্যা প্রতীক। তো এইখানে টোটাল ১০ টা অঙ্ক আছে। একেকটাকে একটা অঙ্ক বলা হয়। ০ একটা অঙ্ক, ১ একটা অঙ্ক, ২ একটা অঙ্ক, ৩ একটা অঙ্ক। এভাবে টোটাল কয়টা অঙ্ক আছে এখানে? টোটাল ১০ টা অঙ্ক আছে। আর এই ১০ টা অঙ্ককে একসাথে কি বলা হয়? একসাথে বলা হয় সংখ্যা প্রতীক। যেমনিভাবে ক, খ, গ, ঘ, ঙ এই সবগুলাকে একসাথে বলা হয় বাংলা বর্ণমালা বা ব্যঞ্জন বর্ণ। তেমনিভাবে ০ থেকে ৯ পর্যন্ত এই সবগুলো সংখ্যাকে, সবগুলো অঙ্ককে একসাথে বলা হয় সংখ্যা প্রতীক। তো সংখ্যা প্রতীক জিনিসটা ক্লিয়ার? আশা করি সংখ্যা প্রতীক জিনিসটা সবার ক্লিয়ার এবং সংখ্যা প্রতীক কয়টি ওই জিনিসটা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এই সংখ্যা প্রতীক সম্পর্কে আর ২ টা কথা বলবো, ছোট্ট করে ২ টা কথা বলবো। এই যে আমরা সংখ্যা প্রতীক জানলাম ১০ টা। এই সংখ্যা প্রতীক এই সংখ্যাকে টোটাল ৪ টা পদ্ধতিতে প্রকাশ করা হয়। এই সংখ্যা পদ্ধতি হচ্ছে ৪ টা। সংখ্যাকে কয়টা পদ্ধতিতে প্রকাশ করা হয়? টোটাল ৪ টা পদ্ধতিতে প্রকাশ করা হয়। এগুলোর নাম কি? একটা হচ্ছে দশমিক, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে ডেসিমাল। আবার বলছি, সংখ্যাকে ৪ টা পদ্ধতিতে লেখা যায়। একটা পদ্ধতির নাম দশমিক, একটা পদ্ধতির নাম হচ্ছে বাইনারি, একটা পদ্ধতির নাম হচ্ছে অক্টাল, একটা পদ্ধতির নাম ডেসিমাল। তো এই আলোচনাগুলো কি আপনাদের বইয়ে আছে? এই আলোচনাগুলো আপনাদের বইয়ে নাই। তাহলে ভাইয়া এই আলোচনাগুলো আপনি কোথায় পাইলেন? তো এই আলোচনাগুলো আপনারা যখন ইন্টারমিডিয়েটে উঠবেন তখন আপনাদের ইন্টারমিডিয়েটের অর্থাৎ এইচএসসি লেভেল ইন্টারমিডিয়েটের আইসিটি বইয়ের ৩য় অধ্যায়ে এই আলোচনাগুলো আছে। তো আমরা কি জানলাম? এই ভিডিওতে জানলাম যে সংখ্যা পদ্ধতি ৪ টা। সংখ্যা পদ্ধতি কয়টা? ৪ টা। আর এই যে পদ্ধতিটা আমরা শিখছি সবাই, আমরা যে পদ্ধতিটা সবাই শিখছি, ছোটবেলা থেকে আমরা গণনা করে আসছি, ওই পদ্ধতিটার নাম হচ্ছে ভাইয়া দশমিক পদ্ধতি। ওই পদ্ধতিটার নাম কি? দশমিক পদ্ধতি। তো দশমিক পদ্ধতি ছাড়া আরো কয়টা পদ্ধতি আছে? ৩ টা। কি, কি? বাইনারি, অক্টাল, ডেসিমাল। বাইনারি, অক্টাল, ডেসিমাল। তো আমাদের দশমিক পদ্ধতিতে, সংখ্যা পদ্ধতিতে, দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হচ্ছে টোটাল ১০ টা। সংখ্যা প্রতীক ১০ টা। যখন আমরা বাইনারিতে যাব, তখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের অঙ্ক হচ্ছে ২ টা। আমাদের অঙ্ক হচ্ছে কি? ২ টা। তার মানে দশমিকে সংখ্যা প্রতীক ১০ টা। বাইনারিতে সংখ্যা প্রতীক ২ টা। যখন আমরা অক্টালে যাব, অক্টালে সংখ্যা প্রতীক ৮ টা। অক্টালে সংখ্যা প্রতীক কয়টা? ৮ টা। ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এই অক্টালে সংখ্যা প্রতীক ৮ টা। বাইনারিতে সংখ্যা প্রতীক ২ টা। দশমিকের সংখ্যা প্রতীক ১০ টা এবং
লাস্ট যেটা আছে ডেসিমাল, ওইখানে সংখ্যা প্রতীক 16টা। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এই 16। দেখেন তো কি মজার না বিষয়গুলা। আমি আপনাদেরকে জানাইলাম কি যে সংখ্যা প্রতীক 10টা। এই সংখ্যা প্রতীক কোন পদ্ধতিতে? এই সংখ্যা প্রতীক 10টা হচ্ছে দশমিক পদ্ধতিতে, যেগুলো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি এবং আমাদের সারা জীবন কাজে লাগে। তারপর বাইনারিতে সংখ্যা পদ্ধতি কয়টা? বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রতীক 2টা। বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রতীক 2টা, 0 এবং 1, সরি 0 এবং 1, 0 এবং 1। তারপর বাইনারি পরে আছে অক্টাল। অক্টাল পদ্ধতিতে সংখ্যা প্রতীক কয়টা? টোটাল 8টা, 0 থেকে 7। এবং যখন আমরা ডেসিমাল পদ্ধতিতে যাব, ডেসিমাল পদ্ধতিতে টোটাল সংখ্যা প্রতীক 16টা। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এ বি সি ডি ই এফ। আমরা এ বি সি ডি ই এফ এগুলো শিখছি ইংরেজি অ্যালফাবেটে। বাট এখন দেখেন গণিত, আপনারা দেখতেছেন এবিসিডি নাকি সংখ্যা। কিভাবে? 10 এর পরে 11। তো অক্টাল পদ্ধতিতে, সরি ডেসিমাল পদ্ধতিতে 11-র পরিবর্তে বসে এ, 12-র পরিবর্তে বসে বি, 13-র পরিবর্তে বসে সি, 14-র পরিবর্তে বসে ডি, 15-র পরিবর্তে বসে ই, তারপর 16-র পরিবর্তে বসে এফ। ক্লিয়ার? ডেসিমাল পদ্ধতিতে 11-র পরিবর্তে এ, 12-র পরিবর্তে বি, তারপর সি ডি ই এফ এইভাবে বসে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এই বিষয়গুলো কিন্তু আপনার জানার কোনো প্রয়োজন নাই এই বয়সে, বাট আমি আপনাকে জানিয়ে দিলাম কেন? যেন বিষয়টা উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন যে এই সংখ্যা প্রতীক 10টাই কেন। সংখ্যা প্রতীক 10টা হচ্ছে দশমিক পদ্ধতিতে। সংখ্যা প্রতীক 10টা, বাট অন্য পদ্ধতিতে যখন আমরা যাব তখন কিন্তু সংখ্যা প্রতীক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? সংখ্যা পদ্ধতি সবার ক্লিয়ার? আশা করি সংখ্যা পদ্ধতি সবার ক্লিয়ার। তো তারপর আমরা জানবো স্বাভাবিক সংখ্যা। এবার আমরা কি জানবো ভাইয়া? এবার আমরা জানবো স্বাভাবিক সংখ্যা। এই যে আমি সংখ্যা প্রতীক 10টা লিখলাম, 10টা অঙ্ক লিখলাম 0 থেকে 9 পর্যন্ত, এগুলো তো হলো আমার কি? সংখ্যা প্রতীক। কিন্তু এই পৃথিবীতে কি শুধু এই 10টা সংখ্যাই বিদ্যমান? পৃথিবীতে কি শুধুমাত্র এই 10টা অঙ্কই আছে? না, এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি অঙ্ক আছে। তো শূন্য ব্যতীত এই পৃথিবীতে যতগুলা সংখ্যা আছে এর মধ্যে শূন্য ছাড়া সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। শূন্য ছাড়া সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক মানে কি? ধনাত্মক মানে পজিটিভ। অর্থাৎ আমি যদি কোনো সংখ্যার আগে মাইনাস চিহ্ন ব্যবহার করি, তখন এই সংখ্যাটা হয়ে যায় ঋণাত্মক। আর যখন এর আগে কোনো মাইনাস থাকবে না, তখন ওই সংখ্যাটা হচ্ছে ধনাত্মক। তো শূন্য ছাড়া কোনো -1, -2 এগুলো হবে না। শূন্য ছাড়া প্লাস যে 1, 2, 3, 4 এগুলো যেগুলো আছে আমরা স্বাভাবিকভাবে গণনার ক্ষেত্রে ব্যবহার করি, ওই সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওই সবগুলা কি? স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবং ওই স্বাভাবিক সংখ্যাগুলা আমরা যে কোটি কোটি স্বাভাবিক সংখ্যা গণনা করি, ওই স্বাভাবিক সংখ্যাগুলা এই 10টা অঙ্কের মাধ্যমে গঠিত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখেন আমি একটা সংখ্যা লিখবো 2, 9, 8, 7, 6। কত লিখছি? একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 29,876। 29,876। এই যে আমি এত বড় একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটা কিন্তু এই যে ডিজিট আছে, এখানে 10টা ডিজিট আছে, শূন্য থেকে 9 পর্যন্ত যে 10টা ডিজিট আছে, এই 10টা ডিজিটের মাধ্যমে গঠিত। এই যে এখানে 2, এই যে এখান থেকে আমি 2 নিছি, 9 এখান থেকে 9 নিছি, 8 এখান থেকে আমি 8 নিছি, 7 এখান থেকে 7 নিছি, 6 এখান থেকে 7 নিছি। অর্থাৎ এই যে 10টা সংখ্যা আছে, সংখ্যা প্রতীকের যে 10টা সংখ্যা আছে, ওই সংখ্যাগুলা থেকে কিন্তু পৃথিবীতে যত স্বাভাবিক সংখ্যা আছে, সবগুলো স্বাভাবিক সংখ্যা এই 10টা অঙ্কের মাধ্যমে গঠিত। তো বিষয়টা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। স্বাভাবিক সংখ্যা গেল। এবার আমাদেরকে জানতে হবে সার্থক অঙ্ক। আমাদেরকে কি জানতে হবে? সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক কি? তো দেখেন এখানে শূন্য ছাড়া বাকি যতগুলো সংখ্যা আছে, সবগুলো সার্থক অঙ্ক। মনে রাখবেন, শূন্য ছাড়া, অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে আহ আমাদের যে সংখ্যা প্রতীক আছে, দশমিক সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা প্রতীক আছে 10টা, ওই 10টা সংখ্যার মধ্যে শূন্য ছাড়া বাকি যে 9টা ডিজিট আছে, 9টা অঙ্ক আছে, ওই অঙ্কগুলো হচ্ছে সার্থক অঙ্ক। কেন সার্থক অঙ্ক? এর নির্দিষ্ট মান আছে, নিজস্ব একটা মান আছে। এই যে প্রত্যেকটা নিজস্ব একটা মান আছে। শূন্যের কোনো মান আছে? আমি এখানে শূন্য লিখলাম, এর কোনো মান আছে? শূন্য লেখা যে কথা, না লেখা একই কথা। তো শূন্য তো কোনো মান নাই, কিন্তু আমি এখানে এক লিখি, একের মান আছে না ভাইয়া? অবশ্যই একের মান আছে।
একের মান আছে, আবার শূন্যের কোনো মান নাই। তো শূন্য যেহেতু নির্দিষ্ট বা নিজস্ব কোনো মান নাই, তাই শূন্যর কি নাই, শূন্য সার্থক অঙ্ক না। আর যাদের নির্দিষ্ট নিজস্ব মান আছে তারাই হচ্ছে সার্থক অঙ্ক। তাহলে শূন্য কি? শূন্য হচ্ছে সহকারী অঙ্ক। শূন্য কি? শূন্য হচ্ছে সহকারী অঙ্ক। কেন সহকারী অঙ্ক? আমি যে 10 লিখবো, 10 লেখার জন্য একের সাথে শূন্যের সহযোগিতা নিতে হচ্ছে, একের সঙ্গে শূন্যের সহযোগিতা নিতে হচ্ছে। তো যেহেতু আমি 10 লিখতে গিয়ে একের সঙ্গে শূন্যের সহযোগিতা নিচ্ছি, তাই শূন্য হচ্ছে আমার সহকারী অঙ্ক। তো সহকারী অঙ্ক ক্লিয়ার? সহকারী অঙ্ক ক্লিয়ার? সার্থক অঙ্ক, সহকারী অঙ্ক ক্লিয়ার? তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে সার্থক অঙ্ক কোনগুলা, সহকারী অঙ্ক কোনগুলা। আমরা এখন পর্যন্ত কি কি আলোচনা করছি? এখন পর্যন্ত সংখ্যা প্রতীক আপনাদেরকে সংখ্যা প্রতীকের সঙ্গে পরিচিত করে দিছি, স্বাভাবিক সংখ্যার সাথে পরিচয় করিয়ে দিছি, অঙ্ক সার্থক অঙ্ক জানলাম। তারপর আমরা কি জানছি? সহযোগী অঙ্ক। এবার আমরা জানবো অঙ্কপাতন। এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো অঙ্কপাতন। অঙ্কপাতন জিনিসটা আরো মজার। অঙ্কপাতন জিনিসটা আরো মজার। অঙ্কপাতন মানে কি? অঙ্কপাতন মানে সংখ্যা তৈরি। অঙ্কপাতন মানে কি? সংখ্যা তৈরি। কিভাবে সংখ্যা তৈরি? এই যে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে। এরপরে যে 9 এর পরে কত? 9 এর পরে কত? 9 এর পরে হচ্ছে 10। এই 10টা কিভাবে তৈরি হলো? এই 10টা কিভাবে তৈরি হলো? এখান থেকে 1 নিছি, এখান থেকে 0 নিছি। নেওয়ার পরে আমার 10টা তৈরি হইছে। এখান থেকে 1 এবং এখান থেকে 0 নেওয়ার পরে আমার এই 10 তৈরি হইছে। তাই এই 10টা কিন্তু আমি এই যে 10টা ডিজিট আছে, এই 10টা ডিজিটের মধ্য থেকে তৈরি করছি। তো যেহেতু এই সংখ্যাগুলা দিয়ে, এই অঙ্কগুলা দিয়ে আমরা নতুন একটা সংখ্যা তৈরি করছি, তাই এই সংখ্যাটাই তৈরিটাই হচ্ছে অঙ্কপাতন। মানে এই 10টা ডিজিটের মাধ্যমে নতুন সংখ্যাগুলা তৈরি করাই হচ্ছে অঙ্কপাতন। ক্লিয়ার? আমি এখানে তৈরি করলাম 205। 205, এই 2 কোথা থেকে আসছে? 2 এই যে সংখ্যা প্রতীক থেকে আসছে। 0 কোথা থেকে আসছে? সংখ্যা প্রতীক থেকে আসছে। 5 কোথা থেকে আসছে? এই সংখ্যা প্রতীক থেকে আসছে। তো এই সংখ্যা প্রতীক থেকে আমি যে এই ডিজিটটা তৈরি করলাম, তাই এই ডিজিটটা হচ্ছে একটা অঙ্কপাতনের মাধ্যমে তৈরি করলাম। কিসের মাধ্যমে তৈরি করলাম? অঙ্কপাতন। এই যে আমি লিখলাম 9, এটা কি অঙ্কপাতন হইল? 9 লিখছি, অঙ্কপাতন হয় নাই। 9 এর সাথে যখন আমি শূন্য যোগ করে নতুন একটা সংখ্যা তৈরি করব, তখন আমি কি করলাম? অঙ্কপাতনের মাধ্যমে সংখ্যাটা তৈরি করলাম। কিসের মাধ্যমে সংখ্যাটা তৈরি করলাম? অঙ্কপাতনের মাধ্যমে সংখ্যাটা তৈরি করলাম। তো আশা করি ক্লিয়ার, অঙ্কপাতন জিনিসটা ক্লিয়ার। আমরা কি জানছি? সংখ্যা প্রতীক, স্বাভাবিক সংখ্যা, সার্থক অঙ্ক, অঙ্কপাতন। অঙ্কপাতন পর্যন্ত আমি আশা করি সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এবার আমরা জানবো দেশীয় সংখ্যা গঠন রীতি। এবার আমরা কি জানবো? এবার আমরা জানবো দেশীয় সংখ্যা গঠন রীতি। দেশীয় সংখ্যা গঠন রীতি। তো শিক্ষার্থীরা, এখন আমরা জানবো দেশীয় সংখ্যা গঠন রীতি এবং আন্তর্জাতিক সংখ্যা গঠন রীতি। এখন আমরা কি কি জানবো? দেশীয় সংখ্যা গঠন রীতি এবং আন্তর্জাতিক সংখ্যা গঠন রীতি। একটু যদি আপনারা বোঝার চেষ্টা করেন দেশীয় সংখ্যা গঠন রীতিটা কি, দেখেন আমরা ছোটবেলায় ক্লাস 3 তে আমাদের গণিত বই একটা অধ্যায় ছিল যেটার নাম ছিল স্থানীয় মান। আমাদের গণিত বই একটা অধ্যায় ছিল যেটার নাম কি ছিল? স্থানীয় মান। তো এই যে স্থানীয় মান, সেটা হচ্ছে দেশীয় সংখ্যা রীতি। একটু বোঝানোর চেষ্টা করি। এই যে স্থানীয় মান ছিল, স্থানীয় মানে আমরা কি কি আলোচনা করতাম বা কি কি শিখছিলাম? স্থানীয় মানের গড়গুলো হচ্ছে একক থেকে শুরু হয়। একক, দশক, শতক, হাজার, তারপর হয় অযুত, অযুতের পর হচ্ছে লক্ষ, লক্ষর পরে হচ্ছে নিযুত, নিযুতের পরে হচ্ছে কোটি। তাই না? আমরা যখন স্থানীয় মানগুলো শিখতাম তখন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি শিখছি। এই যে পদ্ধতিটা আছে না, একক থেকে কোটি পর্যন্ত আমরা যখন হিসাব করি, আমরা যখন আমাদের দেশীয় পদ্ধতিতে টাকা পয়সা হিসাব করি, তখন কোটি, লক্ষ, কোটি এরকম ভাবে হিসাব করি। এটা হচ্ছে আমাদের দেশীয় সংখ্যা গঠন রীতি। এই যে লক্ষ, কোটি এরকম ভাবে হিসাব করি, এটা হচ্ছে আমাদের দেশীয় সংখ্যা গঠন রীতি। তাহলে আন্তর্জাতিক সংখ্যা গঠন রীতি কি? আন্তর্জাতিক সংখ্যা গঠন রীতি হচ্ছে সেম ভাবে, প্রথমে তাদেরও আছে একক, তারপর দশক, দশকের পরে শতক, শতকের পরে হাজার, হাজারের পরে হবে মিলিয়ন, হাজারের পরে কি? মিলিয়ন, এবং মিলিয়নের পরে কি? বিলিয়ন, মিলিয়নের পরে বিলিয়ন। একটু দেখেন, আমাদের দেশীয় গঠন পদ্ধতিতে আমরা গণি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বাট আন্তর্জাতিক ভাবে গণনা করে একক, দশক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। একক, দশক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। আমাদের যেমন কোটির পরে আমরা সংখ্যা হিসাব করি না, তারা বিলিয়নের পরে আর কি করে না? সংখ্যা হিসাব করে না। তো আমরা যেটা গণনা করি, আমাদের দেশীয় ভাবে যেটা আমরা গণনা করি, ওই পদ্ধতি হচ্ছে দেশীয় সংখ্যা গঠন রীতি, এবং বিদেশে তারা যেভাবে গণনা করে, তাদের গণনার যে পদ্ধতি, সেটা হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা গঠন রীতি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি।
এখন এখান থেকে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে যে দেশীয় এবং আন্তর্জাতিক ওই দুইটার মধ্যে পার্থক্যটা কি। দেশীয় এবং আন্তর্জাতিক ওই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে তাদের যে হাজার আছে, দেখেন আন্তর্জাতিকভাবে যে হাজার আছে, আন্তর্জাতিকভাবে যে মিলিয়ন আছে, আন্তর্জাতিকভাবে যে বিলিয়ন আছে, আর আমাদের দেশীয়ভাবে যে হাজার আছে, আমাদের দেশীয়ভাবে অযুত আছে, দেশীয়ভাবে লক্ষ আছে, দেশীয়ভাবে নিযুত আছে, দেশীয়ভাবে কোটি আছে, এইগুলোর মধ্যে একটু পরিবর্তন আছে, তফাৎ আছে। তো দেখেন একক, দশক, শতক, একক, দশক, শতক, তাদের এখানে কোনো পরিবর্তন নাই, আমাদের এখানে কোনো পরিবর্তন নাই। অর্থাৎ তাদের এককের করে একটা মাত্র সংখ্যা বসবে, এর বেশি বসতে পারবে না। সেম ভাবে আমাদের দেশীয় পদ্ধতিতে এককের করে শুধুমাত্র একটা সংখ্যা বসবে, এর বেশি বসতে পারবে না। তাদের দশকের করে একটা সংখ্যা বেশি বসতে পারবে না, আমাদের দশকের করে একটা বেশি সংখ্যা বসতে পারবে না। তাদের শতকের করে একটা বেশি সংখ্যা বসতে পারবে না, আমাদের শতকের করে একটা বেশি সংখ্যা বসতে পারবে না। এখন তাদের হাজারের ঘরে ৩টা সংখ্যা বসবে। আন্তর্জাতিকভাবে তাদের যে হাজার আছে ওই হাজারের ঘরে কয়টা অঙ্ক বসবে? ৩টা অঙ্ক বসবে। বাট আমাদের এখানে আমাদের দেশীয় পদ্ধতিতে হাজারের ঘরে কয়টা অঙ্ক বসবে? শুধুমাত্র একটা অঙ্ক বসবে, একটা অঙ্ক বসতে পারবে না। তাদের মিলিয়নের ঘরে ৩টা অঙ্ক বসবে। কিন্তু আমাদের অযুতের ঘরে কয়টা অঙ্ক বসবে? একটা অঙ্ক বসবে। তাদের বিলিয়নের ঘরে যত খুশি তত অঙ্ক বসানো যাবে। আর আমাদের কোটির ঘরে যত বেশি তত অঙ্ক বসানো যাবে। তো তাদের মিলিয়নে যত খুশি তত অঙ্ক বসাতে হবে পারবে, আর আমাদের লক্ষের ঘরে একটা বসাতে পারবো, নিজেদের ঘরে একটা বসাতে পারবো, বাট কোটির ঘরে যত খুশি তত সংখ্যা বসাতে পারবো। তাদের বিলিয়নের ঘরে যত খুশি তত অঙ্ক বসাতে পারবে, আর আমাদের কোটির ঘরে যত খুশি তত অঙ্ক ব্যবহার করতে পারবো। এইটা হচ্ছে পার্থক্য। আমাদের প্রত্যেকটা ঘরে একটা করে অঙ্ক বসাতে পারি, আর তাদের প্রথম 3টা ঘর বাদে বাকি যে 2টা ঘর আছে ওই 2টা ঘরে তাদের 3টা ঘরের সংখ্যা বসানো লাগে। তাদের কয়টা করে সংখ্যা বসানো লাগে? তাদের 3টা করে সংখ্যা বসানো লাগে। ওকে, তো এখন আমরা জানবো যে আমাদের এখানে তাদের এখানে যে মিলিয়ন আছে, বিলিয়ন আছে, তাদের এখানে তার 2টা ঘর নাই। তাদের এখানে কয়টা ঘর নাই? 2টা ঘর নাই। তাহলে তাদের হিসাব আর আমাদের হিসাবের মধ্যে মিলটা কোথায় আছে? দেখেন, আমাদের দেশীয়ভাবে যখন আমরা 1 লক্ষ না 10 লক্ষ গণব, আমাদের দেশীয়ভাবে যখন 10 লক্ষ হয় তখন আন্তর্জাতিকভাবে হয় 1 মিলিয়ন। আমাদের দেশীয়ভাবে 10 লক্ষ হলে বিদেশের হয় 1 মিলিয়ন। আর আমাদের দেশীয়ভাবে যখন 100 লক্ষ হয় তখন বিদেশের হয় 1 বিলিয়ন। বিষয়টা একটু বুঝেন। আমাদের দেশের 10 লক্ষ, বিদেশের 1 মিলিয়ন, আর আমাদের দেশের 100 লক্ষ, বিদেশের 1 বিলিয়ন। ঠিক আছে? তো এখন এই জিনিসটা একটু আরেকটু বোঝার চেষ্টা করেন। এই জিনিসটা আরেকটু বোঝার চেষ্টা করেন। আমি একটু মিলটা দেখাই। দেখেন আমাদের বোর্ডে এখানে যে আছে হাজার, তারপর আছে অযু, তারপর আছে লক্ষ। দেখেন আমাদের এখানে লক্ষ পর্যন্ত হিসাব করেন। লক্ষ পর্যন্ত কয়টা সংখ্যা পড়ছে? লক্ষ পর্যন্ত কয়টা সংখ্যা পড়ছে? 1, 2, 3, 4, 5, 6। তো তাদের যে হাজারের গড় আছে না, তাদের যে হাজারের গড় আছে, তাদের যে আন্তর্জাতিকভাবে যে হাজারের গড় আছে, ওই হাজারের গড়ের ভ্যালু আমাদের দেশীয় পদ্ধতিতে লক্ষের গড়ের ভ্যালুর সমান। তাদের যে হাজারের গড় আছে না, হাজারের গড়ের যে মূল্যায়ন আমাদের দেশীয়ভাবে লক্ষের গড়ের মূল্যায়নের সমান। কিভাবে? লক্ষ পর্যন্ত আমাদের সংখ্যা কয়টা বসে? 1, 2, 3, 4, 5, 6। তেমনি ভাবে তাদের হাজারের গড়ে কয়টা সংখ্যা বসে? হাজার পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6। বুঝছেন? তাদের হাজার পর্যন্ত 6টা সংখ্যা বসে, আর আমাদের লক্ষ পর্যন্ত 6টা সংখ্যা বসে। তারপর দেখেন তাদের আছে মিলিয়ন। মিলিয়ন পর্যন্ত কয়টা সংখ্যা বসে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাদের বিলিয়ন পর্যন্ত 9টা সংখ্যা বসে। আর আমাদের দেখেন আমাদের কত পর্যন্ত 9টা সংখ্যা বসে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে? আমাদের কোটির বাইরে চলে যায় 9টা সংখ্যা হতে হলে আমাদের কোটির বাইরে চলে যায়। আবার দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ কোটির বাইরে চলে যায়। কোটির বাইরে চলে যায় আমাদের 9টা সংখ্যা হিসাব করতে গেলে। তো তাদের এখানে মিলিয়ন শেষ হয় 9টা সংখ্যায়, আর আমাদের এখানে কোটি ছাড়িয়ে যায় 9টা সংখ্যায়। তো বুঝতে পারছেন আমাদের এখানে যে সংখ্যা গঠন রীতি, তাদের যে সংখ্যা গঠন রীতি, এর মধ্যে পার্থক্যটা কি? বুঝতে পারছেন আশা করি? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা জানলাম দেশীয় সংখ্যা গঠন রীতি, আন্তর্জাতিক সংখ্যা গঠন রীতি, তারপর বুঝতে হবে ক্ষমা বসানো। এবার আমাদের কি বুঝতে হবে? এবার আমাদের বুঝতে হবে ক্ষমা বসানো। অর্থাৎ সংখ্যাগুলো তো লিখবো, আমরা তো সংখ্যাগুলো লিখবো, বাট লেখার পরে আমরা ওই সংখ্যাগুলোতে ক্ষমা কিভাবে বসাবো? তো দেশীয় গঠন রীতিতে কিভাবে ক্ষমা বসাতে হয় এবং আন্তর্জাতিক রীতিতে কিভাবে ক্ষমা বসাতে হয় ওই জিনিসটি একটু ক্লিয়ার করি। আমাদের দেশীয় গঠন রীতিতে প্রথমে 3 ঘর পরে একটা সংখ্যা বসে, তারপর প্রতি 2 ঘর পর পর একটা সংখ্যা বসে। আমাদের দেশীয় সংখ্যা গঠন পদ্ধতিতে প্রথমে 3 ঘর পরে কি বসে? প্রথমে 3 ঘর পরে একটা ক্ষমা বসে, তারপর প্রতি 2 ঘর পর পর একটা ক্ষমা বসে। আর আন্তর্জাতিক গঠন রীতিতে সবসময় 3 ঘর পর পর ক্ষমা বসে। একটু দেখাই। ধরেন আমি লিখলাম আমাদের দেশীয় পদ্ধতিতে 2 কোটি
93 লক্ষ, তারপর আপনার 85,609 এটা লিখলাম। তো কমা কিভাবে বসাবো? প্রথমে 3 ঘর পর একটা কমা বসাবো, তারপর 2 ঘর পর একটা কমা বসাবো। আর যখন এই সংখ্যাটা বিদেশি পদ্ধতিতে হবে, আন্তর্জাতিক পদ্ধতিতে হবে, তখন আমরা কিভাবে কমা বসাবো? দেখেন তখন আমরা কিভাবে কমা বসাবো? তখন আমরা প্রতি 3 ঘর পর কমা বসাবো। এইভাবে বসাবো। দেখেন প্রতি ৩ ঘর পর কি বসাবো? কমা বসাবো। আর দেশীয় পদ্ধতিতে প্রথমে 3 ঘর তারপর 2 ঘর পর কমা বসাবো। এখানে আমরা কিভাবে হিসাব করব? 2,93,85,609। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনুশীলনী ১.১ এর যে বেসিক গুলা ছিল ওইগুলো বোঝানোর চেষ্টা করেছি। জানি না আপনাদেরকে বোঝাতে পারছি কিনা। তো যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ। বুঝতে পেরে থাকলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পেরে থাকলে আমি আরো আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট ভিডিওতে অনুশীলনী ১.১ এর যে অনুশীলনীর অঙ্কগুলো আছে, নেক্সট ভিডিওতে অনুশীলনী যে অঙ্কগুলো আছে ওইগুলো আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আপনাদেরকে সমাধান করে দেখাবো। আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে অল অপশনটা চালু করে রাখবেন। তাহলে কি হবে? আমি ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভাই আমার ভিডিওটা ভালো না লাগে, আমার ভিডিও দেখে কিছু আ বুঝতে না পেরে থাকেন, তাহলে ভাই আপনাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নাই। ঠিক আছে? যদি আমার ভিডিও থেকে আপনি বিন্দু পরিমাণ উপকৃত না হন, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই। যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার নিজের স্বার্থে আমার ভিডিওটা আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভালো এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।